আচ্ছা, এমন কোনো মহাকাব্যের কথা কি ভাবা যায় যা আসলে শব্দ দিয়ে লেখা নয়, বরং লেখা হয়েছে হাজার হাজার পোড়ামাটির ফলক দিয়ে? হ্যাঁ, আজকে আমরা ঠিক এমনই এক অসাধারণ শিল্পকর্মের জগতে ডুব দেব। চলুন একবারে চলে যাই দিনাজপুরের সেই বিখ্যাত কান্তজু মন্দিরে। কিন্তু প্রশ্নটা হলো, একটা মন্দির, নিছক একটা স্থাপত্য, সেটা কিভাবে একটা আস্ত যুগের জীবন্ত দলিল হয়ে উঠতে পারে? কিভাবেই বা এর দেয়ালের প্রতিটা নকশা, প্রতিটা কারুকাজ বাইগণ দিনের ইতিহাসকে আমাদের সামনে তুলে ধরে? এই আলোচনাতে আমরা সেই রহস্যটাই খুঁজে বের করার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক আমাদের প্রথম পর্ব, যার নাম প্রাচীরের গায়ে লেখা ইতিহাস। শিল্প আর স্থাপত্যের এই অসাধারণ মেলবন্ধনের গভীরে আমরা প্রবেশ করতে চলেছি। সবার আগে পরিচয়টা সেরে নেওয়া যাক। কান্তজিউ মন্দির হল বাংলাদেশের দিনাজপুর জেলায় অবস্থিত অষ্টাদশ শতাব্দীর একটা হিন্দু মন্দির। তবে এর আসল পরিচয়, বা বলা ভালো এর সবচেয়ে বড় আকর্ষণ হল এর দেয়াল জুড়ে থাকা অবিশ্বাস্য টেরাকোটা, মানে পোড়ামাটির অলঙ্করণ। আক্ষরিক অর্থেই মন্দিরের গাটা যেন একটা গল্পের বই। এবার আসা যাক এর পেছনের গল্পে। মহারাজার ভক্তির প্রতীক, মানে ঠিক কি ভাবনা থেকে এই বিশাল স্থাপত্যটা তৈরি করা হয়েছিল? এই মন্দিরের স্বপ্নটা আসলে দেখেছিলেন দিনাজপুরের জমিদার মহারাজা প্রাণনাথ রায়। তিনি ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ আর রুক্মিণীর একনিষ্ঠ ভক্ত, আর তার সেই গভীর ভক্তিরই প্রতীক হিসেবে এই মন্দিরের নির্মাণ কাজ শুরু হয়। যদিও কাজটা তিনি শেষ করে যেতে পারেননি, তার স্বপ্নটা সত্যি করেন তারই সুযোগ্য পুত্র মহারাজা রামনাথ। ভাবা যায় এই বিশাল কর্মযজ্ঞ শুরু হয়েছিল সেই 1704 সালে। মহারাজা প্রাণনাথের শুরু করা কাজ তার ছেলে রামনাথ খুব যত্ন করে এগিয়ে নিয়ে যান, আর প্রায় 2 দশক পর, মানে 1722 সালে এই স্থাপত্যটা সম্পূর্ণ হয়। কতটা ধৈর্য আর নিষ্ঠা ছিল, তাই না? এখন কথা বলা যাক এর স্থাপত্য নিয়ে, কারণ এখানেই লুকিয়ে আছে এর আসল মজাটা। এটা হলো নবরত্ন আর মুঘল স্থাপত্যের একটা অসাধারণ মিশ্রণ। দেখুন, এর মূল কাঠামোটা কিন্তু নবরত্ন শৈলীর। নবরত্ন মানে হলো 9টি রত্ন, যার স্থাপত্যের রূপটা হলো 9টি চূড়া। আবার দূর থেকে দেখলে মন্দিরটাকে একটা রথের মতো মনে হয়। এর সাথেই আবার মিলেমিশে গেছে মুঘল স্থাপত্যের প্রভাব। বিশেষ করে এর যে প্রবেশপথগুলো, সেগুলোতে 4 কেন্দ্রীয় খিলানের ব্যবহার দেখলেই ব্যাপারটা স্পষ্ট বোঝা যায়। মন্দিরটা মোট 3 তলা, আর এর গঠনটা বেশ মজার। নিচ থেকে যত উপরে গেছে তত সরু হয়ে গেছে। এর প্রথম আর দ্বিতীয় তলা দুটোতেই আছে 31টা করে খিলান, যা একটা দারুণ ছন্দ তৈরি করেছে। আর একদম মাথায়, মানে তৃতীয় তলায়, মাত্র 3টি খিলান দিয়ে এর গঠনটা সম্পূর্ণ হয়েছে। এতক্ষণ তো কথা বললাম এর কাঠামো নিয়ে, কিন্তু এই মন্দিরের আসল প্রাণটা লুকিয়ে আছে অন্য কোথাও, এর দেয়ালের গায়ে থাকা টেরাকোটার ফলকগুলোতে। এখানে প্রতিটা পোড়ামাটির ইট যেন জীবন্ত, এক একটা জীবন্ত গল্প বলে ওঠে। মন্দিরের দেয়ালে রয়েছে 15,000-এরও বেশি টেরাকোটার ফলক। সংখ্যাটা একবার ভাবুন। এই বিপুল সংখ্যক ফলক সব মিলিয়ে একটা আস্ত সভ্যতার ছবি তুলে ধরে। এটা যেন পোড়ামাটির এক মহাকাব্যিক ক্যানভাস। তো কি আছে এই ফলকগুলোতে? এর একটা বিরাট অংশ জুড়ে রয়েছে আমাদের পৌরাণিক সব কাহিনী, রামায়ণের বিভিন্ন ঘটনা, মহাভারতের গল্প, রাম সীতার ছবি, আর গণেশনে শ্রীকৃষ্ণ ও রাধার অমর প্রেমলীলার নানান মুহূর্ত। সবকিছু খুব যত্ন করে ফুটিয়ে তোলা হয়েছে। তবে শুধু পৌরাণিক কাহিনী কিন্তু নয়, এই মন্দিরটা অষ্টাদশ শতাব্দীর সমাজ জীবনের একটা জলযন্ত্র আর্কাইভ। এখানকার টেরাকোটায় দেখা যায় বিয়ের অনুষ্ঠান, নাচ গানের আসর, যুদ্ধের দৃশ্য, সৈনিকদের জীবন আর সাধারণ মানুষের প্রতিদিনের কাজকর্মের ছবি। এর সাথে তো অপূর্ব সব ফুলের নকশা আছেই। আর পৌরাণিক কাহিনী আর সমাজ জীবনের এমন নিখুঁত আর জীবন্ত চিত্রায়নের জন্যই এই শিল্পকর্ম আজ বিশ্বজুড়ে সমাদৃত। ইউনেস্কো এটিকে টেরাকোটা শিল্পের এক অনবদ্য মাস্টারপিস হিসাবে স্বীকৃতি দিয়েছে। ভাবা যায় এর গুরুত্বটা ঠিক কতটা। এবার আসি শেষ পর্বে, এক অবিস্মরণীয় ঐতিহ্য আর সময়ের সাথে সাথে এর টিকে থাকার কঠিন লড়াইয়ের গল্প। সবকিছুর পথ চলা তো আর
মসৃণ হয় না, তাই না? এই মন্দিরের ক্ষেত্রেও তাই হয়েছিল। 1897 সাল এক ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে এই অঞ্চলে, যা মন্দিরটার চেহারায় একটা স্থায়ী ক্ষত রেখে যায়। সেই ভয়ঙ্কর ভূমিকম্পে মন্দিরের 9টি চূড়াই, যা এর নবরত্ন নামের সার্থকতা ছিল, দুঃখজনকভাবে ভেঙে পড়ে। এক অপূরণীয় ক্ষতি। এই কারণেই কিন্তু আজ আমরা মন্দিরটিকে তার সেই বিখ্যাত চূড়াগুলো ছাড়াই দেখতে পাই। চূড়াগুলো হয়তো হারিয়ে গেছে, কিন্তু মন্দিরের আসল প্রাণ, এর আত্মাটা কিন্তু আজও অটুট। এর দেয়ালের গায়ে খোদাই করা গল্পগুলো আজও অমলিন, আজও জীবন্ত। পোড়ামাটির এই ফলকগুলো একটা গোটা সংস্কৃতিকে মাটির বুকে আগলে রেখেছে, যা আজও আমাদের মুগ্ধ করে। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। যখন কোনো শিল্পকর্ম এভাবে সময়ের সীমানা পেরিয়ে এত ঝড় ঝাপটার সামলে ইতিহাসকে জীবন্ত করে রাখে, তখন এর আসল মূল্যটা ঠিক কিভাবে নির্ধারণ করা সম্ভব? এটা তো শুধু একটা মন্দির নয়, এটা আমাদের শেকড়ের গল্প, আমাদের ঐতিহ্যের প্রতিচ্ছবি।